বন্ধুরা, আরজিকর কাণ্ডে এখনো অবধি মূল গ্রেপ্তারি দুটো হয়েছে। একটা ১২ ঘন্টার মধ্যেই মমতার হাতে থাকা কলকাতা পুলিশের দ্বারা সঞ্জয় রায়, যাকে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই মনে করছেন যে স্কেপগোট করার চেষ্টা করা হচ্ছে, পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরেকটা হচ্ছে এই দুর্নীতি মামলায় বা এই আরজিকর কাণ্ডের অন্যতম মূল চক্রী, মূল মাথা সন্দীপ ঘোষ, সেখানকার এক্স প্রিন্সিপাল। তার সঙ্গে আরও ৩ জন গ্রেপ্তার হয়েছে, তার প্রাক্তন দেহরক্ষী, তার ২ জন সাগরেদ আরও, এরা গ্রেপ্তার হয়েছে। কিন্তু এই সন্দীপ আর সঞ্জয়ের গ্রেপ্তার, এই দুটো নিয়েই মেন চর্চা চলছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সত্যি এরাই কি শেষ কথা? আবারও বলছি, আরজিকর কাণ্ড কিন্তু শুধুমাত্র একটা ধর্ষণ বা খুনের মামলা নয়। এখানে বৃহত্তর পরিসর আছে এবং সকলেই মোটামুটি মনে করছেন বা বুঝতে পারছেন যে সন্দীপ হয়তো বড় কিছু কাণ্ড কারখানা ঘটিয়েছে, সমস্তটা নিজের হাতে এখানে করেইছে দুর্নীতিটা। কিন্তু সন্দীপ ছিল একটা বোড়ে। সন্দীপকে অ্যাকচুয়ালি কোনো উচ্চ প্রভাবশালী কেউ পুরো জিনিসটাকে করিয়েছে এবং সন্দীপ কিছুটা ভাগ রেখে, নিজের দালালির ভাগটা রেখে সমস্তটা সেইখানে পাঠিয়েছে। ফলে প্রশ্ন যেটা উঠছে যে এই তদন্তে সিবিআই নেমেছে, সুপ্রিম কোর্টের অবজারভেশনে হচ্ছে, সুতরাং জাস্টিসটা কখন হবে? আমরা সকলেই বলছি না, উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিসটা তখনই হবে যখন ওই সর্বোচ্চ স্তরের মাথাটা, সেই রাঘব বোয়ালটাকে ধরা যাবে। এই সন্দীপে এসে তদন্ত থেমে গেলে এটা আইওয়াস, এটা সেটিং, এটা সকলেই বুঝতে শুরু করে দিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সন্দীপকে জালে তুলতেই সিবিআইয়ের এতদিন লেগে গেল এবং সেই বড় মাথা অবধি কি আদৌ কোনো দিন পৌঁছানো সম্ভব হবে? বা তার থেকেও বড় কথা, আপাতত যারা ধরা পড়ছে তার মধ্যে সন্দীপ সব থেকে বড় রাঘব বোয়াল। এই সন্দীপকে কি শেষ অবধি সিবিআই নিজের জালে রাখতে পারবে, নাকি জাল কেটে এই সন্দীপই বেরিয়ে যাবে? বড় মাথা ধরা অনেক দূরের কথা। কেন এই প্রশ্নটা উঠছে? তার কারণ হচ্ছে, আপনারা জানেন এই সন্দীপ সুপ্রিম কোর্টে একটা মামলা নিয়ে চলে গেছে। এই যে দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টে হয়েছে, সেইটাকে খারিজ করার জন্য। আর সুপ্রিম কোর্টে যারা বসে আছে তারা যেভাবে বিচারের নামে অবিচার করছেন বলে সাধারণ মানুষ মনে করছে, সেই জায়গা থেকে আলটিমেটলি সিবিআই কি এই সন্দীপকেও গ্রেপ্তারির পর আর ধরে রাখার মতো জায়গায় থাকবে, এই প্রশ্ন উঠে যাচ্ছে। কিন্তু এরই মাঝে একের পর এক বিস্ফোরক তথ্য আসতে শুরু করেছে, একের পর এক সূত্র আসতে শুরু করেছে, এবং যেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমস্ত কিছু দিক নির্দেশ করছে চটির দিকে। চটি এখান থেকে বেরোতে পারবে না। অর্থাৎ যে ভয়টা মানুষের মধ্যে আছে যে সন্দীপকে শেষ পর্যন্ত সিবিআই ধরে রাখতে পারবে কিনা, সেই ভয় ছেড়ে দিন। এই সন্দীপের থ্রু দিয়ে পুরো ব্যাপারটা আলটিমেটলি চটি অবধি পৌঁছবে। অন্তত এখনও অবধি যে তদন্ত উঠে এসেছে, যে তদন্তের বিভিন্ন সূত্র উঠে এসেছে, সেইখান থেকে সেই ইঙ্গিতই স্পষ্ট হচ্ছে। কিভাবে? অবশ্যই এক এক করে সমস্ত পয়েন্টগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, নাম্বার ওয়ান যেটা আজকে বড় ব্রেক থ্রু সিবিআই সূত্রে উঠে এসছে, সেটা রীতিমতো চমকপ্রদ। সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই আরজিকর কাণ্ড যখন চলছে, যখন এটা নিয়ে গোটা বাংলা উত্তাল হতে শুরু করেছে, ঠিক সেই সময়ে হাইকোর্টে যখন মামলাটা হচ্ছে, আমরা দেখলাম যে দুটো ঘটনা ঘটলো। একদিকে সন্দীপ ঘোষ রেজিগনেশনের ব্যবস্থা করছে, রেজিগনেশন দিচ্ছে, আর তার আগেই ওই যে প্লেস অফ অকারেন্স যেটা বলা হচ্ছে, তার পাশের যে ঘরটা আছে সেটাকে ভাঙচুর করার চেষ্টা করা হচ্ছে। এবার সেইটা নিয়ে হইচই হয়ে সেটা বন্ধ করে দেওয়া হলো। কিন্তু মানুষের মনের মধ্যে যে ধারণাটা গেঁথে গেল, বা যে অভিযোগটা আন্দোলনকারী ডাক্তারি ছাত্রীরা বলছিলেন, যে এই সেমিনার রুম অ্যাকচুয়ালি প্লেস অফ অকারেন্স নয়, এখানে পরবর্তীকালে দেহটাকে এনে রাখা হয়েছিল। প্লেস অফ অকারেন্স ছিল অ্যাকচুয়ালি ওই যেখানে ভাঙচুরটা করা হয়েছে সেইখানে। এবং তার থেকেও বড় কথা, যে বা যারা এটার সঙ্গে যুক্ত ছিল, তারা অপরাধটা করার পর হাত ফাত ধুয়েছিল ওই বাথরুমটাতে, এবং সেইখানে প্রচুর রকমের কিছু এভিডেন্স থাকার চান্স ছিল। সেইটাকেই পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়ার জন্য এই ভাঙচুরটা করা হয়েছে। যদিও এটা নিয়ে কলকাতা পুলিশ, আরজিকর কর্তৃপক্ষ, এমনকি রাজ্য প্রশাসনের তরফ থেকেও একাধিক যুক্তি দেওয়া হয়েছে, যেগুলো পরবর্তীকালে দেখা যাচ্ছে সম্পূর্ণ মিথ্যাচার। তার কারণ হচ্ছে, আজকে একটা ডকুমেন্ট সামনে এসে গেছে, সেখানে দুটো জিনিস এস্টাবলিশ হয়ে গেছে। এক, ঘটনা ঘটার পর 10 তারিখ সকালে এই সন্দীপ ঘোষ ওইটা ভাঙচুর করার নির্দেশ দিয়েছিল, সন্দীপ ঘোষের বাইরে অন্য কেউ নয়। এবং দুই, সেই নির্দেশে 2 জন প্রশাসনিক কর্তার নাম, যারা মমতা প্রশাসনের অঙ্গ, তাদের নাম জড়িয়ে দিয়েছেন। কারা তারা? একজন হচ্ছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, আরেকজন হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা
কৌস্তব নায়েক। কিভাবে তাদের নাম জড়িয়ে গেল? ওই যে অর্ডারের কপিটা হাতে এসছে, যেটা সিবিআইয়ের হাতে গেছে, সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে 10 তারিখ একটা অর্ডার এই সন্দীপ ঘোষ পাশ করছে, যেখানে লেখা রয়েছে যে এই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েকের সঙ্গে আমার আলোচনা হয়ে গেছে। সেই আলোচনার ভিত্তিতে আপনারা আপৎকালীন ভিত্তিতে এখানের মডিফিকেশনের কাজ শুরু করুন, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। এই ইনস্ট্রাকশন পরিষ্কার সেখানে লেখা রয়েছে, সই রয়েছে এবং ডেট রয়েছে 10 তারিখের। তাহলে এইবার প্রশ্নটা উঠতে শুরু করেছে, তাহলে কি এই যে প্লেস অফ অকারেন্স, সেই জায়গাটাকে ভাঙচুর করার জন্য এই দুজনে জড়িয়ে আছেন? এবং এই সন্দেহের তীর যে তাদের দিকে যাবে এবং সেটার জন্য মমতা প্রশাসনের একটা বড় অংশ এবার জড়িয়ে যাবে, সিবিআই ইন্টারোগেশনে আসবে, এটা এরা খুব ভালোভাবে বুঝতে পারছেন। ফলে সাথে সাথে স্বাস্থ্য ভবন থেকে একটা বিবৃতি জারি হয়েছে, যেখানে জানানো হচ্ছে যে সন্দীপ ঘোষ যে মিটিংয়ের কথা উল্লেখ করছেন, সেখানে আলাদা করে এই চেস্ট মেডিসিন যেখানে ঘটনা ঘটেছে সেইটার রিনোভেশনের কথা বলা হয়নি। সামগ্রিকভাবে আরজি করের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে। সন্দীপ ঘোষ নিজে তড়িঘড়ি এই জায়গাটা করানোর ব্যবস্থা করেছেন। এবার এখান থেকে তাহলে দুটো প্রশ্ন উঠে আসছে। নাম্বার ওয়ান, সন্দীপ ঘোষ ঠিক বলছে নাকি স্বাস্থ্য ভবন থেকে যে বিবৃতি এসছে সেটা ঠিক বলছে? যদি সন্দীপ ঘোষ ঠিক বলেন, তাহলে এখানে তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে তড়িঘড়ি যে ব্যাপারটা করা হচ্ছে ঘটনাটা ঘটার পর, 8 তারিখ রাত্রে ঘটনা ঘটেছে, 10 তারিখে এই ভাঙচুরটা করা হচ্ছে, তাহলে এইখানে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে এবং সেটার সঙ্গে স্বাস্থ্য ভবন যুক্ত আছে। যদি সন্দীপ ঘোষের বক্তব্য ঠিক হয় যে নারায়ণ স্বরূপ নিগম এবং কৌস্তব নায়েকের সঙ্গে মিটিংয়ের পরে এই ডিসিশন আমি নিচ্ছি। আর যদি যদি এটা ধরে নিই যে স্বাস্থ্য ভবন সঠিক কথা বলছে যে এই মিটিং আগেই হয়েছিল এবং সামগ্রিকভাবে বলা হয়েছিল, সেই মিটিংটার নামটা কাজে লাগিয়ে সন্দীপ ঘোষ এই জায়গাটাই পার্টিকুলার ভাঙতে বলেছে, তাহলে এই জিনিসটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এখানে প্লেস অফ অকারেন্স ওই বাথরুমটাই ছিল এবং সেখানে এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্যই এই সন্দীপ ঘোষ এই কাণ্ডটি করেছেন। এখন এক্ষেত্রে তাহলে চটি অবধি কী করে পৌঁছচ্ছে? দেখুন, যদি স্বাস্থ্য ভবন জড়িয়ে থাকে, তাহলেও স্বাস্থ্য ভবন জানছে আর চটি অবধি খবর পৌঁছচ্ছে না, এটা হতে পারে না। আর দুই, যদি সন্দীপ এটা ষড়যন্ত্র করে থাকে, তাহলে এই কাজটা পিডব্লিউডিকে দিয়ে করাতে হয়েছে। তার পিডব্লিউডিকে কোনো সরকারি কাজ অ্যাপ্রুভ হয়ে গেলে, যেটা ওয়েস্ট বেঙ্গলের রেকর্ড, সেটা হচ্ছে অন্তত 4 থেকে 6 মাস লাগে কাজ শুরু হওয়ার জন্য। সেইটা এই তড়িৎ গতিতে করা হচ্ছে, সেটা প্রশাসনের কলকাঠি নাড়া থাকা সম্ভব। সুতরাং এই সূত্রটা ধরেই কিন্তু সেইখানে চটি অবধি পৌঁছানোর একটা সম্ভাবনা হচ্ছে। এটা গেল 1 নম্বর সূত্র। 2 নম্বর ব্রেক থ্রু যেটা একটা পাওয়া গেছে, সেটা হচ্ছে আফসার আলী, যার যে বডিগার্ড ছিল, যে 17 লাখের না 40 লাখের গাড়ি নিয়ে এই আরজি করে ঢুকতো, সেখানকার পার্কিংয়ের নামে পুরো তোলাবাজিটা করতো। এবং এই আফসার আলী সম্বন্ধে দুটো জিনিস সামনে উঠে আসছে। একটা ভাইরাল ভিডিও আপনারা দেখে নিয়েছেন, এই আফসার আলীকে নাকি স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, তার সঙ্গে কানেকশান আছে। এই ভাইরাল ভিডিও, সেটাও সিবিআইয়ের হাতে পৌঁছেছে এবং সেটা নিয়ে খোঁজখবর চলছে, কী ব্যাপার ছিল, কেন তার নামটা ব্যবহার করা হয়েছে, সত্যিই পাঠানো হয়েছিল কিনা। আফসার আলীর কাছ থেকে ক্রস ভেরিফিকেশন শুরু হয়েছে। 2 নম্বর যে জায়গাটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই আফসার আলীর স্ত্রীর নামে একটা ক্যাফে আরজি করে তৈরি হয়েছিল এবং সেখানে যে সিকিউরিটি ডিপোজিট রাখতে হতো 1 লাখ টাকা, সেটা অফেরতযোগ্য ছিল, সেটাকে নিয়ম ভেঙে সেখানে দিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ জমা পড়েছিল, কিন্তু রাজ্য প্রশাসন কোনো স্টেপ নেয়নি। এখানে কি ঘটনা ঘটেছিল, আফসার আলীর সঙ্গে কার কি সম্পর্ক রয়েছে, সিএমের নাম তিনি ব্যবহার করছেন, সেইটা ভাইরাল হচ্ছে, সেটা নিয়ে ভেরিফিকেশন চলছে। আবার এই রকম আর্থিক দুর্নীতি তার জন্য করে দেওয়া হচ্ছে। তাহলে আফসার আলীর কী ব্যাপার আছে, কোথায় কানেকশন আছে, প্রশাসনের সঙ্গে কোথায় যুক্ত রয়েছে? আফসার আলীর থ্রু দিয়ে কিন্তু সেখানে ওঠা হচ্ছে। 3 নম্বর ব্রেক থ্রু যেটা হচ্ছে, এই সুমন হাজরা এবং বিপ্লব সিংহ, দুই যে এখানে তার সাগরেদ হিসেবে, সন্দীপ ঘোষের সাগরেদ হিসেবে গ্রেপ্তার হয়েছে, 2 ব্যবসায়ী বলা হচ্ছে, যারা ফুলে ফেপে উঠেছে। এরা যেখানে যেখানে সন্দীপ যখন গেছে, সেখানে গিয়ে এই মৌরুসিপাটটা চালিয়েছে। কোন অদ্ভুত বলে, তাদের বিরুদ্ধে প্রচুর অনিয়ম বেনিয়মের অভিযোগ জমা পড়েছে, কোনো রকম তাদের বিরুদ্ধে ভিজিলেন্স করা হয়নি, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। সন্দীপ যেখানে গেছে এদেরকে টেনে নিয়ে গেছে। তাহলে নিশ্চিতভাবে কোনো কুকীর্তি হচ্ছে, যার জন্য অভিযোগ জমা পড়ছে, সন্দীপ তা সত্ত্বেও টেনে নিয়ে যাচ্ছে। তা এই সন্দীপ, বিপ্লব এবং সুমন হাজরার যে নেক্সাস, সেইটা নিয়ে কি ভূমিকা কার রয়েছে, প্রশাসনের কারা কি করছে, এটাও কিন্তু এবার তদন্তের আওতায় চলে এসছে, এটাও খতিয়ে দেখা হচ্ছে। 4 নম্বর যে পয়েন্টটা, 3জন ডাক্তারের খোঁজ চলছে, মানে খোঁজ চলছে বলা ভুল, খোঁজ হয়ে গেছে, তাদের জবানবন্দি নেওয়া চলছে। কেন হচ্ছে? কেননা এরা ছিল সন্দীপের রাইট হ্যান্ড।
এই তিনজনের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। তিনজন তিনটে ডিপার্টমেন্ট দেখতো, দুর্নীতির তিনটে ডিপার্টমেন্ট। একজন অস্থায়ী কর্মী নিয়োগের, সেখান থেকে কোটি কোটি টাকা তুলেছে। একজন ছাত্রদের পাস ফেল টাকা দিয়ে সাপ্লি ক্লিয়ার, সেই ডিপার্টমেন্টটা দেখতো দুর্নীতির। আর তিনজন কালো বাজারে জাল ওষুধ বিক্রি করা এবং জাল ওষুধ আরজি করে ঢোকানো, এই সেগমেন্টটা দেখতো। এমন ভয়ঙ্কর অভিযোগ, এবং এটা সিবিআইয়ের হাতে প্রথম নয়, এই অভিযোগ কিন্তু আগে জমা পড়েছে। সন্দীপকে সেগুলো নিয়ে জেরা করা হচ্ছে এবং এই তিনজনের সঙ্গে ক্রস ভেরিফাই করা হচ্ছে নেক্সাসটা ঠিক কী হতো, কিভাবে টাকাটা হতো। এবং সবথেকে বড় কথা যেটা সিবিআইকে অবাক করছে, যে এত বড় নেক্সাস, এত কিছু নিয়ে চলছে, কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট তার নেই। ইন্টেলিজেন্স কর্তাদের সঙ্গে কথা বলার এবার তারা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা নিয়ে কি প্রসিডিওর আছে সেটা জানার চেষ্টা করছে। যে এত বড় নেক্সাস চলছে, সবাই জানে, ডাক্তারি ছাত্ররা জানে, অ্যাডমিনিস্ট্রেশন জানে, এটা নিয়ে অভিযোগ জমা পড়ছে, অথচ ইন্টেলিজেন্সের কাছে কোনো রিপোর্ট নেই। নাকি ইন্টেলিজেন্সের কাছে সব রিপোর্ট আছে, তারা যেখানে দেওয়া দিয়েছে, যাদের এটা নিয়ে অ্যাক্ট করার কথা তারা সেই রিপোর্ট চেপে গেছে। এই জায়গাটা দেখা হচ্ছে। সব থেকে বড় ব্যাপার, সন্দীপের বাড়িতে যে সিবিআই হানাটা হয়েছিল, তার বাড়িতে যে সার্চ অপারেশন হয়েছিল, সেখান থেকে মারাত্মক তথ্য উঠে এসছে। কি মারাত্মক তথ্য উঠে এসছে, যেটাও কিন্তু চটির দিকে দিক নির্দেশ করছে। সেটা হচ্ছে, এই সন্দীপের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল, এক জায়গা থেকে নয়, একাধিক জায়গা থেকে, তার যে অরিজিনাল কপি, সেই অরিজিনাল কপিটা তার বাড়ি থেকেই পাওয়া গেছে। ভাবুন, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আপনি অভিযোগ করেছেন, সেই অভিযোগপত্র অরিজিনালটা আমার কাছেই আছে। তাহলে এটা পৌঁছলো কি করে? কোন কোন বিষয়ে পাওয়া গেছে? সরকারি টাকা ৯/৬, জৈব বর্জ্য দুর্নীতি, নির্মাণের জন্য অবৈধ ঠিকাদার নিয়োগ, এই তিনটি বিভাগের যে সমস্ত রিপোর্ট জমা পড়েছে, অভিযোগপত্র জমা পড়েছে, তার সমস্ত অরিজিনাল কপি সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে গেছে। তার মানে আমি তো অভিযোগ করব নির্দিষ্ট ফোরামে, যেটা প্রশাসনের অঙ্গ, সেই প্রশাসনের অঙ্গ তাহলে কি চটিকে বাইপাস করে সন্দীপের এতখানি ক্ষমতা, তার কাছে এগুলো সমস্ত পাঠিয়ে দিচ্ছে? নাকি তারা সেগুলো চটির কাছে পাঠানোর পর সেইখান থেকে সন্দীপের কাছে পৌঁছে যাচ্ছে, দেখো তোমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, এরা এরা অভিযোগ করছে, যা যা করা শাস্তিমূলক এদেরকে করে দাও, যেভাবে পারো এদের মুখটা বন্ধ করে দাও, তোমার নামে অভিযোগ হচ্ছে, এবার ব্যাপারটাকে তুমি হ্যান্ডেল করো। এই জায়গাটা কিন্তু এবার সিবিআই খুঁড়তে শুরু করেছে। সব থেকে বড় পয়েন্ট, ৬ নম্বর পয়েন্ট, যেটা সব থেকে মারাত্মক, সেটা হচ্ছে এই সন্দীপের বিরুদ্ধে ৬ মাস আগে কলকাতা পুলিশ টালা থানা একটা তদন্ত করেছিল এবং সেখানে ক্লিন চিট দিয়েছিল। কোন বিষয়ে তদন্ত করেছিল? সরকারি টাকা ৯/৬, জৈব বর্জ্য দুর্নীতি, নির্মাণের জন্য অবৈধ ঠিকাদার নিয়োগ, অস্থায়ী কর্মী নিয়োগ, টাকা নিয়ে ছাত্রপাস, কালোবাজারে জাল ওষুধ, এইসব বিষয়ে নাকি তদন্ত করেছিল এবং ক্লিন চিট দিয়েছিল। কেন দিয়েছিল? সিবিআই এই কদিন তদন্ত করে যেটা পেয়ে যাচ্ছে, হাইকোর্টের নির্দেশ থাকার পরও সেখান থেকে কোনো দুর্নীতি কেন খুঁজে পায়নি, কিভাবে তদন্ত করেছিল? প্রশ্ন নাম্বার ১। প্রশ্ন নাম্বার ২, তারাও কি সব কিছু খুঁজে পেয়েছিল? কিন্তু কারোর একটা চাপে, প্রশাসনের কোনো একটা মহলের চাপে সেই রিপোর্ট তারা দিতে পারেনি, আদালতেও সেই জন্য ভুল তথ্য দিয়েছিল। এই জায়গাটা হচ্ছে। এবং ৩ নম্বর জায়গা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টে যখন মামলা হচ্ছে, তখন বলছে যে রাজ্য সরকার যে এসআইটি তৈরি করে দিচ্ছে, যে যারা তার বিরুদ্ধে তদন্ত করবে তিনি দুর্নীতি করেছেন না করেননি, সেইটা নিয়ে তার কোনো অসুবিধা নেই। কিন্তু সেই দুর্নীতির তদন্ত যদি সিবিআই করে, তাহলে তার অসুবিধা আছে। এবার মাথায় রাখতে হবে, এই যে এসআইটি গঠন হয়েছে, যে রাজ্য প্রশাসনের আন্ডারে, তাদের হাতে থাকা একটা ডিপার্টমেন্ট কলকাতা পুলিশ মাত্র ৫-৬ মাস আগে একটা তদন্ত করেছিল, যেখানে তাকে ক্লিন চিট দিয়েছিল। এইবার সেই সন্দীপ ঘোষ সিবিআই তদন্ত হওয়ার পর তার বিরোধিতা করছে না, সেটাকে ওয়েলকাম জানাচ্ছে। তার মানে কেউ যদি অন্যায় করে থাকে, যে তদন্তই হোক সেখানে ধরা পড়বে, আর যদি অন্যায় না করে থাকে, যে তদন্তই হোক তাকে সেখানে ফাঁসানো সম্ভব হবে না, সত্যটা একদিন সামনে আসবেই। তাহলে কি এমন জায়গা রয়েছে যে এসআইটি তদন্ত করলে কোনো অসুবিধা নেই, সিবিআই তদন্ত করলে অসুবিধা আছে? যে এসআইটির, যেখানে কলকাতা পুলিশেরও লোক ছিল, যে কলকাতা পুলিশ তাকে ক্লিন চিট দিয়েছে, আর যে সিবিআই তদন্ত করতে গিয়ে হাইকোর্টের নির্দেশে তাকে গ্রেপ্তার করে নিয়েছে, সেইটাকে আটকাবার জন্য এত মরিয়া হয়ে উঠেছে কেন? সেই জন্য এই যে মামলাটা হচ্ছে, কালকে লিস্টিং আছে, যে সিবিআই এখানে তদন্ত করতে পারবে কি পারবে না, এই জায়গাটা যে রয়েছে, এটার জন্য সিবিআই যতটা পারছে এখন তথ্য সংগ্রহ করে নিচ্ছে। এবং সেখানে একটা জায়গা স্পষ্ট হয়ে গেছে যে সন্দীপ
সন্দীপ এখানে রাঘব বোয়াল, সে বিশাল বড় দুর্নীতি করেছে, কিন্তু সেই দুর্নীতিকে ধরা তো দূরের কথা, আড়াল করা হয়েছে, ধামাচাপা দেওয়া হয়েছে এবং প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে সেই সহযোগিতা না থাকলে এটা হতো না। এখন প্রবলেমটা হচ্ছে যে সন্দীপ যে ডিপার্টমেন্টে কাজ করতো, স্বাস্থ্য বিভাগ, তার মন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে ডিপার্টমেন্ট তদন্ত করে ক্লিনচিট দিয়েছে, অথচ সিবিআই দেখছে ক্লিনচিট দেওয়ার মতো জায়গা নেই, সেই ডিপার্টমেন্টটার নাম হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক, যার মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দুই মন্ত্রীর যিনি হেড রয়েছেন, মুখ্যমন্ত্রী, তার নামও মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই কাণ্ডে যে ধরা পড়েছে আফসার আলী, যে বকলমে এর সবথেকে বড় মাসলম্যান ছিল এই সমগ্র দুর্নীতির, সন্দীপ ঘোষের, সেই আফসার আলীর ভাইরাল ভিডিও সিবিআইয়ের কাছে যেটা জমা পড়েছে, যেখানে সে বলছে এই মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে যে সেই দিদি আমাকে পাঠিয়েছে। তাহলে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নাম এত জায়গা থেকে কেন বারবার উঠে আসছে, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সব জায়গা থেকে কেন উঠে আসছে? আর এইটার পিছনে কি চটি রয়েছে? সেই জন্যই মুখ্যমন্ত্রীকে ফেঁসে যেতে হচ্ছে। এই জায়গাটাই মোটামুটি সিবিআই এখন তদন্তে দেখার চেষ্টা করছে। সব থেকে বড় কথা, এই যে সন্দীপ বলবে আমার বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে না, এসআইটি তদন্ত করবে, সুপ্রিম কোর্ট কী করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু এখন অবধি সিবিআই এই যে ব্রেক থ্রুগুলো নিয়ে এসছে, এই যে পয়েন্টগুলো নিয়ে এসছে, এবং এই তদন্ত যদি সিবিআইয়ের হাত থেকে বেরিয়ে যায়, এসআইটির হাতে যায়, কলকাতা পুলিশের হাতে যায়, সন্দীপ বেরিয়ে যাবে, সন্দীপের যিনি অনুপ্রেরণা দেয়নি তিনি বেরিয়ে যাবেন, এবং সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্ববৃহৎ যে স্ক্যাম হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে, সেইটা পুরোপুরি ধামাচাপা পড়ে যাবে এবং আগামী দিনে এর থেকেও ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গে হবে। সেই জায়গাটা সিবিআই করতে দিতে চায় না, এবং সেই জন্য এই সমস্ত পয়েন্ট তাদের হাতে ইতিমধ্যেই এসে গেছে। আরও তদন্ত চলছে, যেগুলো অবভিয়াসলি আমরা জানতে পারিনি। সিবিআই এগুলো যখন ডিসক্লোজ করছে, তার মানে মেন তদন্ত আরও অনেক হাই জায়গায় আছে। তারা যেগুলো মনে করে যে কোনো রকম তদন্তে ক্ষতি করবে না, সেই তদন্তই, সেই রিপোর্টই তারা সামনে আসতে দেয়। ফলে যারা সংশ্লিষ্ট মহল, যারা সিবিআই কভার করেন, যে বন্ধুদের কাছ থেকে ইনপুট পায়, তাদের একটা বক্তব্য হচ্ছে সন্দীপের ছাড়া পাওয়ার ভাবনা তো ছেড়ে দিন, সন্দীপের যে মেন মাথা, যে সন্দীপকে এত কিছু করার ক্ষমতা দিয়েছে, সেই চটি অবধি সিবিআই পৌঁছানোর রাস্তা কিন্তু ক্লিয়ার করে ফেলছে। সময় হয়তো কিছুটা লাগবে, কিন্তু সন্দীপকে বাঁচানোর কোনো জায়গা নেই। উল্টে সন্দীপের যে মাথা, সেইখান অবধি পৌঁছানো শুধু সময়ের অপেক্ষা। কি বলবেন বন্ধুরা সিবিআই তদন্ত নিয়ে? সত্যিই কি আমরা সেই মাথাকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে দেখব? সেইখান অবধি পৌঁছানোর জায়গায় থাকবে সিবিআই, নাকি অন্যান্য তদন্তের মতো এটাও চুনোপুঁটি হয়েই থমকে যাবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।